এই বলে রুহানি ফুঁসতে ফুঁসতে চ্যালেঞ্জ ছুড়লো, হয়ে যাক একটা ম্যাচ, ওরাই জিতবে। খেলা শুরু হলো। দুই দিকে দাগ টেনে ছেলেদের আর মেয়েদের অবস্থান নিশ্চিত করা হলো। কোনো গোলকিপার থাকবে না। যদি বলে কিক মেরে দাগের বাইরে নিয়ে যেতে পারে তাহলেই গোল হবে। মেয়েরা তিনজনে মিলে অনেক কষ্টে একটা গোল দিল, কিন্তু ছেলেরা গুনে গুনে 5টা গোল দিয়েছে ওদেরকে। রুহানি তো বলে দিয়েছে, কিন্তু ফুটবল যাদের রক্তে মেশানো তাদেরকে হারানো কি এতই সোজা? পরন্ত বিকেল, সূর্যি মামার ডুবো ডুবো ভাব, আকাশ লালচে রং ধারণ করেছে। কিছুক্ষণ আগের সুন্দর পরিষ্কার আকাশে মেঘ জমেছে, বৃষ্টি হবে হয়তো কিয়ৎকাল পর। ছেলেরা এখনও ফুটবল খেলছে। লেকের পাড়ে ঘুরতে আসা আরও কয়েকজন ছেলে যোগ দিয়েছে ওদের সাথে। রুহানি আর রিয়ানা সবুজ ঘাসের উপর বসে নিজেদের তোলা ছবিগুলো দেখছে। 200-র অধিক ছবি তুলে ফেলেছে সকলে এই কয়েক ঘন্টায়। মায়া হৃদের পাশের পাহাড়ি মনোরম পরিবেশে নিরিবিলি হাঁটছে। রুদ্র মায়াকে একা হাঁটতে দেখে খেলা ফেলে দৌড়ে এলো। নিজের এক হাতে মায়ার এক হাত ধরে আঙ্গুলের ভাঁজে আঙ্গুল জড়িয়ে ধরল। মায়া এক পলক রুদ্রের দিকে চেয়ে আবার সামনে তাকিয়ে হাঁটতে থাকলো। দুজনে হাঁটতে হাঁটতে লোক সমাগমপূর্ণ জায়গা থেকে কিছুটা দূরে চলে এলো। মায়া সামনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, ওরা তো এখনো খেলছে, তুই চলে এলি যে? এমনি তোর সাথে হাঁটার জন্য। সুন্দর বাতাস বইছে, ভালো লাগছে হাঁটতে। অশ্বত্থ গাছের ডালে নাম না জানা দুটো পাখি বসেছে। মায়া আর রুদ্র গিয়ে অশ্বত্থ গাছের শেখরের উপরে বসলো। দুজনে চুপচাপ গাছের সাথে হেলান দিয়ে বসে আছে। রুদ্র মায়ার হাতটা নিজের কোলের উপর রেখেছে। রুদ্র আনমনে সামনে পর্যবেক্ষণ করে মায়াকে ডাকলো, জান, হুম একটা কথা বলি তোকে। বল না। তুই আমাকে এত ভালোবাসিস কেন? এটা কেমন প্রশ্ন? মায়া ভ্রুকুচকে বলল, বল না দোস্ত, কত খারাপ বিহেভ করেছি আমি তোর সাথে, তোর মনটা বিষিয়ে তুলেছি, তারপরও তুই আমাকে কিচ্ছু বলিসনি। সব সময় আমার সাথে থেকেছিস, নিভৃতে ভালোবেসেছিস, তার বিনিময়ে আমি কিছুই দিতে পারিনি তোকে। কে বলেছে তুই আমাকে কিছু দিতে পারিস না? এই যে প্রতিনিয়ত আমার দুর্বলতায় আঘাত করেছিস, তুই আমার দুর্বলতা সেটা জানা সত্ত্বেও আর সেই সাথে আরো বেশি মিশেছিস তুই। তুই জানিস আমি আমি তোর আশেপাশে কোনো নারীর ছায়াও সহ্য করতে পারি না, তারপরেও তুই আমাকে দেখিয়ে দেখিয়ে সবটা করতি। রুদ্র মায়ার হাত নিজের সাথে আরেকটু জড়িয়ে ধরল, নরম স্বরে বলল, কি করতাম আমি? আমার প্রতিনিয়ত মনে হতো তুই আমার উপর খবরদারি করছিস, আর সে সবসময় সিম্পাতি দেখাতো আমাকে। আমার তার সাথে সংসার করতে হচ্ছে, যাকে আমি ভালোবাসি না। আমাকে নাকি তোর জোর জবরদস্তি মেনে নিতে হচ্ছে। তুই জানিস, আমি ডিসিশন নিতে গিয়ে কনফিউজড হয়ে যাই। মায়া হাসলো, নিজেকে সামলানোর চেষ্টা করলো। উদাস স্বরে রুদ্রকে বলল, এখন কনফিউশন হচ্ছে না? এখন তো ভালোবাসিস না আমাকে। এখন মনে হচ্ছে না জোর জবরদস্তি করছে? আমার সাথে অপারক হয়ে সংসার করতে কষ্ট হচ্ছে না? না, কোনো কনফিউশন হচ্ছে না। তোর সাথে সংসার করতে আমার কোনো কালেই কষ্ট হয়নি। অপারগ হয়ে সংসার করিনি আমি। তা কি করা যায় বলতো? আমি মন থেকে চেয়েছিলাম সব ঠিক হয়ে যাক। তুই এখন বদলে গেছিস মায়ু, আমাকে আর জোর জবরদস্তি করছিস না। আমার কষ্ট হচ্ছে তোর এই নীরবতা সইতে। তোর কাহিনীটা কি বলতো? কিছুদিন আগেও না আমার কথা রাগ উঠে যেত তোর, এখন আবার আমার কথা না বলায় কষ্ট হচ্ছে। কোন দিকে যাব আমি বলতো? আগের মতো হয়ে যা, প্রমিস। আর কখনো অমন করবো না। তুই বদলে যাস না মায়ু। যদি তুই বদলে যাস তাহলে আমার আর তোর মধ্যে কি পার্থক্য থাকলো বল? বদলে যাওয়া তো আমার স্বভাব। আমি পল্টি নেই সবসময়। কেন কেন পল্টে নিস? তোর মেন সমস্যাটা কি আমাকে বলতো? তোর কি মনে হয় তুই যেভাবে দুদিন পরপর পল্টে নিস সেভাবে আর সে জীবনে সংসার করতো তোর সাথে? শুধু আমি বলে তোকে ছেড়ে চলে যেতে পারছি না। অন্য কেউ হলে ঠিকই এতদিনে চলে যেত। প্লিজ, এমনই থাকিস সবসময়, কোনোদিন ছেড়ে যাস না আমায়। হ্যাঁ, তুমি এইভাবেই আমাকে ভেতরে ভেতরে মেরে ফেলবা, আর আমাকে তোমার কাছে পড়ে থাকতে হবে। আমি চলে যাব না রুদ্র, কিন্তু হারিয়ে যাব। যারা চলে যায় তারা আবার ফিরে আসে, কিন্তু হারিয়ে যাওয়া মানুষ কখনো ফিরে আসে না। তুই যাওয়ার চেষ্টা করিস না একবার। এত সহজ নাকি আমাকে ছেড়ে যাওয়া? হারাতে দিব না আমি আর তোকে।
আশেপাশে জোরালো বাতাস বইছে, মেঘ গুরু গুরু করে ডাকছে। রুদ্র চারপাশে তাকিয়ে বলল, বৃষ্টি শুরু হবে মনে হচ্ছে, আমাদের এক্ষুনি যাওয়া উচিত। মায়া উঠে দাঁড়ালো, পা বাড়াতে যাবে তখনই ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। রুদ্র মৃদু বিরক্ত হলো, সেই নেমে গেল বৃষ্টিটা। মায়া হাত দিয়ে ছুঁয়ে দিল বৃষ্টি, হাতের তালুতে পানি নিয়ে ছুঁড়ে মারল রুদ্রের মুখে। রুদ্র চোখ খিচে বন্ধ করতে খিলখিল করে হেসে উঠল। রুদ্র শার্টের হাতা দিয়ে নিজের মুখের পানি মুছল, ছোট ছোট চোখ করে তাকালো মায়ার দিকে। মায়া মুখে হাত চেপে হাসলো, পরপর রুদ্রকে বলল, বৃষ্টিতে ভিজবি? রুদ্র চোখ বড় বড় করে বলল, মাথা খারাপ? এই সন্ধ্যার বৃষ্টিতে ভিজবো জ্বরে পড়ার জন্য? আমি তুই সুস্থ থাকবো শিওর, কিন্তু তুই তো অসুস্থ হয়ে যাবি। এত শিওরিটি দিয়ে কি করে বলছিস অসুস্থ হয়ে যাব? আর তুই সুস্থ থাকবি কি করে? কারণ আমি তোর মতো উইক না, 19 থেকে 20 হলে অসুস্থ হয়ে পড়ি না। এত কথা বুঝি না, আমি যাচ্ছি ভিজতে। তোর যেতে মন না চাইলে যাস না। বলেই মায়া পা বাড়াতে যাবে তখনই রুদ্র মায়ার হাত টেনে ধরল, ধমকে বলল, তার আমি করবি না একদম। এই সময় বৃষ্টি ভালো না। জ্বর থেকে সেরেছিস কদিন হলো, আবার অসুস্থ হয়ে পড়ার জন্য? রুদ্র, শেষবারের মতো বৃষ্টিতে ভিজতে চাই তোর সাথে। প্রমিস আর কোনোদিন ভিজবো না। এই শেষবার, না হয় জ্বর হোক একটু। তোর সাথে ভেজার জন্য একটু হলেও, একটু না হয় জ্বরেই পড়লাম আমি। রুদ্র কিছু বলতে যাবে তার আগেই রুদ্রকে টেনে বৃষ্টির মাঝে দাঁড় করিয়ে দিল মায়া। রুদ্র নিভু নিভু দৃষ্টিতে দেখলো মায়াকে। মায়া এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। রুদ্র চোখ ফেরাতে পারল না, প্রবল বজ্রপাতের শব্দে মাটি সহ কেঁপে উঠল যেন। মায়া শক্ত করে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরল রুদ্রকে। রুদ্র প্রথমে হতভম্ব হলো, কিন্তু পরে নিজের হাতের বাঁধন শক্ত করে দাঁড়ালো। মায়া ফুপিয়ে বলল, রুদ্র, আমি যদি কোনোদিন হারিয়ে যাই মনে রাখবি আমায়। ভুলে যাস না কোনোদিন। বন্ধু হিসেবে হলেও মনে রাখিস। তোকে ছেড়ে যেতে আমার অসম্ভব কষ্ট হবে রে রুদ্র। তোর জীবনে যেই আসুক না কেন, আমি যাতে তোর মন থেকে মুছে না যাই কোনোদিন। ভালোবাসি রুদ্র, অনেক অনেক ভালোবাসি তোকে। মায়ের কথা শুনে আঁতকে উঠল রুদ্র। সহসা হাতের বাঁধন শক্ত করে বুকের সাথে আরো চেপে ধরল, বিড়বিড় করে বলল, আমাকে ছেড়ে যেতে পারবে না তুই মায়ু, আমি জানি। তোর সেই সাহস নেই। তুই যে সেই ক্ষেত্রে অসম্ভব রকমের ভীত। অন্য নারীকে আমার জীবনে আসতে না দেওয়ার জন্য হলেও তুই থেকে যাবে, আমি জানি। কাছ থেকে কেউ একজন বৃষ্টির তালে তালে গিটার বাজিয়ে গান গাইছে। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না মোহ মেঘে, তোমারে দেখিতে দেয় না, মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন, কেন পাই না, মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন, কেন পাই না। খোলা আকাশের নিচে ঝুমঝুম বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে দুজন। মায়া রুদ্রের বুকের সাথে লেপ্টে আছে। রুদ্রের বুকের ভেতর ঢিপ ঢিপ আওয়াজ হচ্ছে। বোকা ছেলেটা এখনো বুঝতে পারল না ঠিক কতটা ভালোবেসে ফেলেছে ও মায়াকে। তার মন প্রাণ কবেই হারিয়ে গেছে। বন্ধুদের ডাকার শব্দ শোনা যাচ্ছে, হয়তো খুঁজছে ওদেরকে, কিন্তু দুজনের কর্ণগহ্বরে সে শব্দ প্রবেশ করছে না। জাগতিক মায়া ত্যাগ করে তারা অন্য জগতে হারিয়ে গেছে। অতি বৃষ্টি হওয়ার দরুন পাহাড়ে ধস নেমেছে। মধ্যরাতে বৃষ্টি মাথায় বাড়ি ফিরেছে দুজনে। রাফানা চৌধুরী দুজনের জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছেন। রুদ্রের কাছে ডুপ্লিকেট চাবি থাকায় দুজনের বাড়িতে ঢুকতে সমস্যা হয়নি। দুজনে ভেজা গায়ে কক্ষে ঢুকলো। রুদ্র মায়াকে বিছানায় বসিয়ে টাওয়াল বের করে মায়ের মাথা মুছিয়ে দিল, তাগাদা দিয়ে বলল, তাড়াতাড়ি ড্রেস বদলে নে, নদী ভেজা কাপড়ে আবার জ্বর উঠবে।
মায়া ঠান্ডার দরুন মৃদু কাঁপছে। রুদ্র ওয়ার্ড্রব থেকে টি শার্ট আর প্লাজো বের করে মায়ার হাতে দিল। মায়া কচ্ছপের গতিতে ওয়াশরুমে ঢুকলো। রুদ্র নিজেও পাশের কক্ষে গিয়ে গোসল সেরে নিল। নিজের পরনের ভেজা শার্ট বদলে একটা ছাই রঙা টি শার্ট আর প্যান্ট পরল। কক্ষে এসে হাতে তোয়ালে নিয়ে নিজের মাথা মুছে নিল। ভেজা তোয়ালে রাখলো সোফার উপর। দ্রুত পায়ে নিচে গিয়ে খাবার নিয়ে এলো, কিন্তু কক্ষে এসে দেখলো মায়া এখনো ওয়াশরুম থেকে বের হয়নি। রুদ্র ওয়াশরুমের দরজায় বার কয়েক বাড়ি দিয়ে মায়াকে বের হতে বলল। রুদ্র কক্ষের মধ্যে পায়চারি করছে আর কিছুক্ষণ পর পর মায়াকে বের হতে বলছে। মায়া দরজা খুলে বের হলো। রুদ্র গিয়ে দাঁড়ালো ওর সামনে, ছোট ছোট চোখ করে বলল, ওয়াশরুমে বসে গু খাচ্ছিলে? বের হতে এতক্ষণ লাগে? মায়া ঠোঁট উল্টে তাকালো। পরনের টি শার্ট ভিজে গায়ের সাথে লেপ্টে আছে। রুদ্র মায়ার হাত ধরে বিছানায় বসিয়ে দিল। বিছানার সাথে বালিশ দিয়ে পিঠ ঠেকিয়ে বসালো। ব্ল্যাঙ্কেট নিয়ে কোমর পর্যন্ত টেনে দিল। তারপর এসি অন করে দিল। মায়ার কাঁধ সমান চুলগুলো থেকে টপ টপ পানি পড়ছে, যা তার পরনের টি শার্ট সহ বিছানা আর ব্ল্যাঙ্কেটও ভিজিয়ে দিচ্ছে। সোফা থেকে তোয়ালে নিয়ে রুদ্র মায়ের সামনে গিয়ে বসলো। যত্ন করে মায়ার চুলে তোয়ালে পেঁচিয়ে দিল। মায়া হাসি দিচ্ছে। কিছুক্ষণ পর পর মৃদু ঠান্ডা লাগায় মায়া ব্ল্যাঙ্কেটটা ভালোভাবে জড়িয়ে নিল। রুদ্র খাবারের প্লেট নিয়ে মায়ার সামনে বসলো। লোকমা করে খাইয়ে দিল মায়াকে। রুদ্র উঠে যাওয়ার আগে মায়া কোমল গলায় বলল, তুই খাবি না? খাবো। খেয়ে নে। তুই একটু বস, আমি খেয়ে আসছি। মায়া আপন মনে বসে থাকলো। কিঞ্চিত ঠান্ডা লাগছে, মনে হয় জ্বর আসছে আবার। মায়ার থেকে থেকে কাশি হচ্ছে, ঘুম আসছে, কিন্তু রুদ্র না আসা পর্যন্ত ঘুমাতে মন যাচ্ছে না। মায়া জোর করে নিজের ঘুমকে আটকে রাখলো। রুদ্র দ্রুত পায়ে কক্ষে ঢুকলো। মায়া অবাক হয়ে বলল, কিরে, এত তাড়াতাড়ি চলে এলি যে? 10 মিনিটও তো হয়নি মনে হয়। খাসনি? খেয়েছে। রুদ্র মায়ের কপালে হাত দিয়ে দেখল গায়ের তাপমাত্রা হালকা বেড়েছে। এই জ্বর রাত পোহালে আরও ভালোভাবে উঠবে। রুদ্র ফার্স্ট এড বক্স থেকে জ্বরের মেডিসিন নিয়ে মায়ার সামনে ধরল। মায়া মুখ ফিরিয়ে নিয়ে ব্ল্যাঙ্কেটের নিচে মুখ লুকালো। মিনমিন করে বলল, খাবো না আমি, মেডিসিন খেতে ভালো লাগে না আমার। রুদ্র চোখ মুখ কুঁচকে বলল, জ্বর উঠলে ছোটবেলার মতো এখনো তালভানা করবে মেডিসিন নিয়ে। খেয়ে নে যান, না তো আরো বেশি খারাপ লাগবে। খাবো না। মায়া মাথা নেড়ে বলল, নাটক পেয়েছিস? ওই বাড়িতে থাকতে যখন প্রতি রাতে ঘুমের ওষুধ নিতে, তখন তো সমস্যা হতো না তোর? মায়া মুখে হাত চেপে হাসলো, নরম কণ্ঠে বলল, তখন তো আর তুই ছিলি না, এখন তুই আমার কাছেই আছিস। তুই থাকলেই সুস্থ হয়ে যাব আমি। রুদ্র হতভম্ব হয়ে তাকালো মায়ার দিকে। তারপর শক্ত হাতে মায়ার হাতে ধরা ব্ল্যাঙ্কেটের মাথা ছিনিয়ে নিল। মায়া ঠোঁট উল্টে তাকালো রুদ্রের দিকে। রুদ্র মেডিসিন মায়ার মুখের সামনে নিয়ে পানি ধরল। দৃঢ় কণ্ঠে বলল, যদি না খাস তাহলে চলে যাবো আমি। রুদ্র মায়ের মুখে মেডিসিন বলল, নিজ হাতে পানিটুকুও খাইয়ে দিল। বালিশ ঠিক করে দিয়ে মায়াকে উদ্দেশ্য করে বলল, ঘুমা এবার। রুদ্র মায়ার পাশে আতশোয়া হয়ে বসল। মায়ার মাথায় হাত বুলিয়ে দিল সন্তর্পণে। ক্ষণকাল পর মায়ের গায়ে তাপমাত্রা অত্যাধিক বেড়ে গেল। শরীরের তাপমাত্রা বৃদ্ধির ফলে ঠান্ডায় বেশ কাঁপছেও। শরীরের অত্যাধিক তাপমাত্রা আর গায়ের কাঁপুনিতে রুদ্রের ঘুম ছুটে গেল। একটু আগে চোখ লেগে এসেছিল। ঘুম ভেঙে দেখলো মায়া গুটিসুটি মেরে তার বুকে শুয়ে আছে। রুদ্র কপাল কুঁচকে মায়ের কপালে হাত দিল। কপালের উষ্ণতা অনুভব করে রুদ্রের মেজাজ খারাপ হয়ে গেল। এতটাই ভিজে ছিল তখন যে মেডিসিন পর্যন্ত কাজে দিল না। রুদ্রের ইচ্ছে করলো আগে ঘুম থেকে তুলে ঠাস ঠাস দুইটা দিয়ে নিতে, বেয়াদব একটা। ওর সাথে বৃষ্টিতে ভিজতে মন চাচ্ছিল। মায়াকেও সাইকো বলেছিল একবার, এটা নিয়ে পরবর্তীতে ওর খুব খারাপ লেগেছিল, কিন্তু মনে হয় ভুল কিছু বলেনি। যে মেয়ে নিজের রুহকে এত বাজেভাবে কষ্ট দিতে নিজের ভালো থাকার একটু কদর করে না, সে সাইকোই। সাইকোলজি তো এটাই বলে।
বাইরে বৃষ্টি হচ্ছে। রুদ্র এখন মন চাচ্ছে এই ঝুম বৃষ্টিতে মায়াকে এই অবস্থায় ছাদে রেখে আসতে, তারপর ভিজুক, মন প্রাণ এক করে ভিজুক। রুদ্র বিড়বিড় করে বকতে বকতে বিছানা ছেড়ে নামতে যাবে, তার আগেই মায়া মুষ্টিবদ্ধ করে রুদ্রের শার্টের কোনা ধরল, ভাঙা গলায় আস্তে করে বলল, যাস না, যাস না রুদ্র আমায় ফেলে। রুদ্র মায়ের কাছে এসে আলতো হাতে নিজের শার্ট সারালো, রাগ বর্জন করে নম্র কণ্ঠে বলল, জলপট্টি দিতে হবে তোকে, জলপট্টি নিয়ে চলে আসবো। মায়া রুদ্রের প্রস্তাব নাকচ করে দিয়ে মাথা নেড়ে বলল, আমার কিছু লাগবে না, ঠিক আছে আমি, কোথাও যাবি না তুই। রুদ্র মায়াকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু মায়া বারবার রুদ্রের শার্ট আষ্টে পৃষ্ঠে ধরছে। রুদ্র আর না পেরে জোরে ধমক দিল। রুদ্রের ধমক খেয়ে মায়া ছেড়ে দিল ওকে। রুদ্র উঠে গিয়ে লাইট জ্বালিয়ে দিল, এসি অফ করে ফ্যান ছেড়ে দিল, বাটিতে করে পানি নিয়ে এলো। মায়ার কাছে গিয়ে তার মাথা নিজের কোলের উপর রাখলো, তারপর জলপট্টি দিতে শুরু করলো। মায়া জলের ঘোরে চোখ পর্যন্ত টেনে তুলতে পারছে না। বেশ কিছুক্ষণ জলপট্টি দেওয়া শেষে তাপমাত্রা একটু কমতেই রুদ্র মায়ের পাশে এসে বসলো, নিজের পরনের টি শার্ট খুলে ফেললো। এমনিতেই মায়ার গায়ের অতিরিক্ত তাপমাত্রা, তার উপর টি শার্ট পরলে আরও বেশি গরম লাগবে। রুদ্র খালি গায়ে মায়াকে নিজের কাছে টেনে নিল, নিজের বুকের উপর যত্ন করে রাখলো মায়াকে। মায়ার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে রুদ্র, মায়া রুদ্রের বুকে নাক ঘষছে। রুদ্র চোখ মুখ কুঁচকে বলল, ফালতুমি বন্ধ কর। মায়া মাথা তুলে তাকালো রুদ্রের দিকে, চোখ মুখ লাল হয়ে আছে ওর। রুদ্র স্নেহ ভরা দৃষ্টিতে তাকালো ওর দিকে, মায়ার গালে হাত দিয়ে বলল, ঘুমা। মায়া নিম্ন স্বরে বলল, ঘুম আসে না তো। শুয়ে থাক তাহলে। মায়া বাচ্চাদের মতো করে শুলো রুদ্রের বুকের উপর। রুদ্রের বুকে আঁকিবুকি করতে করতে বলল, রুদ্র, হুম। তুই কি আমাকে এখনো ভালোবাসতে পারিসনি? হঠাৎ কি বলছিস এসব? বল না, কতদিন আমরা একসাথে আছি, এখনো কি তুই আমাকে ভালোবাসতে পারিসনি? হঠাৎ এসে প্রশ্ন মাথায় আসলো কেন তোর? এমনি জানতে মন চাইছে খুব। ভালোবাসা বিব্রতি করার জিনিস না মায়ু, এটা একটা অনুভূতি। মুখে মুখে বললেই ভালোবাসা হয় না। তারপরেও জানতে চাই আমি। আমি নিজেও জানি না নিজের ফিলিংস। কেন জানিস না? তুই ঘুমাতো, কথা বলিস না, ঘুমানোর চেষ্টা কর। উম, তুই না বলা পর্যন্ত ঘুমোবো না আমি। তুই আমাকে একবার বলে দে যে তুই আমায় ভালোবাসিস। এটা কি বলতেই হবে? যদি নিজের ফিলিংস বুঝতেও না পারিস তাহলে মিথ্যে হলেও বলে দে না। শুধু একবার তোর মুখে আমাকে ভালোবাসার কথাটা শুনতে চাই আমি। প্লিজ মায়ু, জোর করিস না। তুই আমার এইটুকু কথা রাখতে পারবি না? বলছি তো, মিথ্যে হলেও বল যে ভালোবাসিস। মিথ্যা বললে তো তোকে ঠকানো হবে। ঠকানো হবে না, আমি বলছি তো তোকে, শুধু ভালোবাসি বল। মাঝরাতে এসব কি শুরু করলে? মায়া অধৈর্য হয়ে বলল, তাহলে তুই বলবি না? এইভাবে আচমকা কি করে বলবো, একটু বোঝার চেষ্টা কর। মায়া আচমকা উঠে বসলো, রুদ্রের কাঁধ ধরে ঝাঁকিয়ে বলল, বল ভালোবাসিস, শুধু একবার বল। রুদ্র নিশ্চুপ হয়ে অসহায় চোখে তাকালো মায়ার দিকে। মায়া জোরে জোরে শ্বাস নিয়ে পাশ ফিরে শুয়ে পড়ল। রুদ্র উঠে বসে মায়াকে কিছু বলতে যাবে, তার আগেই মায়া বলল, ঘুমিয়ে পড় রুদ্র, শুধু শুধু তোর ঘুমটা নষ্ট করে দিলাম আমি। রুদ্র ঢোক গিলল, মায়াকে বুঝিয়ে বলতে চাইল, কিন্তু মুখ দিয়ে একটা শব্দ বের করতে পারল না। রুদ্র পেছন থেকে মায়াকে জড়িয়ে শুয়ে পড়ল। মায়া চুপ করে থাকলো, কিছু বলল না। দু চোখের কার্নিশ বেয়ে পানি পড়ছে মায়ার। মায়া মুখে হাত দিয়ে নিজের কান্নার শব্দ আটকালো, পরপর হাতের উল্টো পিঠে মুছে নিল নিজের চোখের পানি, কিন্তু চোখের পানি মুছছে না। মুছতেই আবার চোখ ভিজে যাচ্ছে। কাঁদতে কাঁদতে বালিশের এক পাশ ভিজিয়ে ফেললো মায়া। ছোটবেলা থেকে যা কাঁদেনি তা এই কয়েকদিনে কাঁদতে হচ্ছে। মায়ার নিজেকে ছিচকাঁদুনি মনে হচ্ছে, কিন্তু কি করবে? রুদ্রের এসব ব্যবহারে যে অসম্ভব কান্না পায় ওর। কি এমন ক্ষতি হতো রুদ্রের ওকে ভালোবাসি বললে? এতদিন একসাথে থেকেও না হয় ভালোবাসা জন্মায়নি, তাই বলে মিথ্যা ভালোবাসি বলতেও সমস্যা ওর? বেশ, একবার রুদ্রের মুখে ভালোবাসার কথাই তো শুনতে চেয়েছে। রুদ্র সেটাও বলতে পারল না। মায়া পেছনে ফিরে একবার রুদ্রের মুখটা দেখে নিল। রুদ্র ঘুমাচ্ছে। মায়া রুদ্রের দিকে ফিরে ওর মুখে হাত রাখলো।
এক তো জ্বর, তার উপর আবার কেঁদেছে, ওর চোখের পাতা ব্যথা করছে। মায়া আর জেগে থাকতে পারল না, রুদ্রকে দেখতে দেখতে ঘুমিয়ে পড়ল। পরের দিনও মায়ার একটুও জ্বর কমলো না। রুদ্র ডক্টর ডেকে আনলো বাড়িতে। ডক্টর চেক আপ করে প্রয়োজনীয় মেডিসিন দিয়ে গেল মায়াকে। রুদ্র অফিসে যায়নি। মায়ের এই অবস্থায় ওকে ছেড়ে কোথাও যেতে ইচ্ছে করছে না। তাই সকালে উঠেই অশোককে কল করে বলে দিয়েছে যাতে অফিসের দিকটা ও সামলে নেয়। আর মায়া সারাদিন জব করেছে যাতে রুদ্র ভালোবাসি কথাটা একবার বলে। রাতের বেলা রুদ্র আধশোয়া হয়ে বসে ল্যাপটপে কিছু একটা কাজ করছে। মায়া তার পাশে শুয়ে মোবাইল টিপছে। কিয়ৎকাল পর মায়া নিজের মোবাইল রেখে রুদ্রের কাছে এসে ওর হাঁটু জড়িয়ে ধরল। রুদ্র মুচকি আসলো মায়ের কাণ্ড দেখে। মেয়েটা কখনো স্বাভাবিকভাবে জড়িয়ে ধরতে পারে না ওকে। হয় ওর হাঁটু জড়িয়ে ধরবে, নয়তো শার্ট, নয়তো পা ধরে ঝুলে থাকবে। মায়া রুদ্রের হাঁটুতে মাথা রেখেই বলল, কাজ কখন শেষ হবে? এই তো শেষ হয়ে গেছে। বলেই পাশের সাইড টেবিলে ল্যাপটপ রেখে মায়াকে নিজের কাছে নিয়ে আসলো। মায়া আহ্লাদি হয়ে রুদ্রের গলা জড়িয়ে ধরল। অতিরিক্ত কাশির ফলে মায়ার গলা বসে গেছে। মায়া রুদ্রকে ভাঙা গলায় বলল, তুই আজকেও আমায় ভালোবাসি বললি না? আবার শুরু হলো তোর এই প্যানপ্যানানি। আজ পুরো দিনে এই কথাটা কতবার বলেছিস? হিসেব আছে? তুই বলে দিলে তো ঝামেলা চুকে যায়। পারবো না বলতে। তোর মুখে ভালোবাসি কথাটা না শুনে যদি আমি মরে যাই, তাহলে আমি তো মরেও শান্তি পাবো না, বিশ্বাস কর। রুদ্র ধমক দিল মায়াকে। মায়া কাচুমাচু হয়ে বসলো। রুদ্র রাগী কণ্ঠে বলল, কতবার বলেছে এসব কথা বলবি না? সবসময় এসব কথা বলা কি জরুরি? আচ্ছা, আমি সরি আর বলবো না। তুই আগে শান্ত হ। মায়া রুদ্রকে শান্ত করার চেষ্টা করে বলল, প্লিজ মায়ু, একটু বোঝার চেষ্টা কর। ভালোবাসার কথা এইভাবে বলা যায় না। মুখোমুখি ভালোবাসি বলে লাভ কি? মনের অপ্রকাশিত অনুভূতিটাই তো আসল। মায়া বাচ্চাদের মতো করে তাকিয়ে আছে রুদ্রের দিকে। রুদ্র হাত দিয়ে টেনে নিল মায়াকে নিজের কাছে। বুকের উপর রেখে মায়ার হাত বুলিয়ে দিল। নরম স্বরে বলল, সরি এভাবে বকা দেওয়ার জন্য, কিন্তু মাঝে মাঝে এমন জেদ ধরিস। আমি জেদ ধরি? ধরিসই তো। কালকের একটা কথা এখনো গো ধরে বসে আছিস। বলতে হবে মানে বলতেই হবে। এই কথাটা বাদ দিয়ে অন্য কিছু বলা যায় না? কি বলতাম? রুদ্রের বুকে মুখ গুজে মায়া প্রশ্ন করল। তোর যা ইচ্ছা বল, দেখি তোর একটা ইচ্ছার কথা বলতো। মায়া মাথা তুলে কিছু ভাবার ভান ধরল। তারপর রুদ্রের দিকে তাকিয়ে খুশি হয়ে বলল, তাই নাকি? দেখি বলতো কি ইচ্ছে, আমি একটু শুনি। রুদ্র মৃদু হেসে বলল। মায়া আর একটু কাছে গিয়ে জড়িয়ে ধরল রুদ্রকে। গমগমে স্বরে বলল, আমার না অনেকগুলো বেবি হবে। বলেই রুদ্র অট্ট হাসলো। মায়া চোখ ছোট ছোট করে তাকালো। রুদ্রের বুকের উপর ঘুষি মেরে বলল, তুই নিজেই তো আমাকে ইচ্ছের কথা বলতে বলি, এখন আবার হাসছিস? রুদ্র অনেক কষ্টে নিজের হাসি থামালো। মুখে হাত চেপে মিটি হেসে মায়ের দিকে তাকালো। মায়া বিরক্তিকর চোখে তাকিয়ে আছে রুদ্রের দিকে। রুদ্র মায়াকে আবার টেনে নিল নিজের কাছে। শক্ত করে জড়িয়ে ধরলো ওকে। মায়া গুটি সুটি মেরে শুয়ে থাকলো রুদ্রের বুকে। অনেকগুলো বেবি? রুদ্র হেসে জিজ্ঞেস করলো, পচাচ্ছিস? না। আচ্ছা স্পেসিফিক্যালি বল, কয়টা বল না। কমপক্ষে একটা ফুটবল টিম তো বানাতেই হবে। রুদ্র লাজুক হাসলো। মায়ার চুল টেনে দিতে দিতে ডাকলো তাকে। মায়া প্রতি উত্তরে কিছু বলল না। ঘুমিয়ে পড়েছে মেয়েটা। অসুস্থ শরীরে নিজের ঘুমের সাথে যুদ্ধ করে টিকতে পারল না। নয়তো এত তাড়াতাড়ি ঘুমানোর মানুষ মায়া না। খুব বাজে একটা স্বপ্নে মাঝরাতে রুদ্রের ঘুম ভাঙল। রুদ্র হন্তদন্ত হয়ে উঠে বসলো। পাশ ফিরে ঘুমন্ত মায়াকে দেখে জোরে জোরে শ্বাস ফেললো। তারপর শক্ত করে মায়াকে জড়িয়ে ধরে মায়ার গালের সাথে গাল ঠেকালো। মায়া কপাল কুঁচকালো। পরক্ষণে আবার ঘুমিয়ে পড়ল। রুদ্রের বুকের মধ্যে ধূপ ধূপ আওয়াজ হচ্ছে। বুকের মধ্যে নিজের প্রিয় কিছু হারিয়ে ফেলার তীব্র ভয়। পুরো রাত রুদ্র টেনশনে দু চোখের পাতা এক করতে পারল না। সকালে মায়া মন খারাপ করে বসে আছে সোফায়। রুদ্র ভ্রু কুঁচকে তাকিয়ে আছে ওর দিকে। এই সকালে মেয়েটার মন খারাপের কারণ খুঁজে পাচ্ছে না রুদ্র। রুদ্র নিজের কৌতূহল রাখতে না পেরে বলল, কিরে কি হচ্ছে তোর? এইভাবে মন খারাপ করে বসে আছিস কেন? এমনি। রুদ্র উঠে এসে মায়ার পাশে বসলো। কাঁধে হাত রেখে জড়িয়ে ধরে মায়াকে বলল, এমনি করে মন খারাপ থাকে?
কি হয়েছে বলতো? বললেই কি মন ভালো হয়ে যাবে? চেষ্টা করব ভালো করার। মায়া রুদ্রের দিকে তাকালো, কাঁধে হাত রাখা রুদ্রের হাত ধরে বলল, আম্মুর কথা মনে পড়ছে খুব। ফোন কর, কথা বলে দেখ মামনির সাথে, দেখবি ভালো লাগছে। শুধু কথা বলে হবে না, সামনাসামনি দেখতে হবে, তাহলেই ভালো লাগবে। বাড়ি দিয়ে আসতে পারবি? রুদ্র আচমকা উঠে দাঁড়ালো, মায়ার সামনে দাঁড়িয়ে রুক্ষ স্বরে বলল, মগের মুল্লুক পেয়েছিস? বাড়ি থেকে ঘুরে এসেছিস কদিন হলো, আবার যেতে চাচ্ছিস? মায়া মাথা নিচু করে ফেললো, মাথা নিচু করেই বলল, আম্মুর কথা মনে পড়ছে খুব আমার, একবার দেখতে মন চাইছে খুব করে। শুধু একদিন থাকবো, প্লিজ দিয়ে আয়। রুদ্র রুক্ষতা বর্জন করে স্বাভাবিক স্বরে বলল, দেখ, শ্বশুর বাড়ি থেকে এভাবে ঘন ঘন বাপের বাড়ি যাওয়া যায় না। তুই শ্বশুর শাশুড়ি তোকে কিছু না বললেও তোর হাজব্যান্ড এসে মেনে নেবে না। মায়া মুখ কালো করে বলল, এভাবে কেন বলছিস? বলছি তো শুধু একদিন থাকবো। রুদ্র মাথা নাড়িয়ে বলল। না মানে না। মায়া বলতে গিয়ে থেমে গেল, কিছু একটা ভেবে বাঁকা হাসলো। রুদ্র মায়ার হাসি দেখে চিন্তায় পড়ে গেল। ও এভাবে হাসলেই রুদ্রের ভয় লাগে, কারণ এ হাসির পরই মায়া কুটনামি শুরু করে। মেয়েটা আবার কি শয়তানি আসছে মনে মনে কে জানে। মায়া হাসি মুখেই বলল, ঠিক আছে, যাবো না। তার আগে তোকে আমার একটা শর্ত মানতে হবে। কি শর্ত? রুদ্র ভ্রু কুঁচকে বলল। বাড়ি যাব না আমি, তার আগে তুই বলবি যে তুই আমায় ভালোবাসিস। রুদ্র রাগী দৃষ্টিতে তাকালো মায়ার দিকে, পারলে চোখ দিয়ে ঝলসে দিত ওকে। রুদ্র মুখের অবস্থা দেখে মায়া হাসলো, রুদ্রের দিকে তাকিয়ে বলল, বল কোনটা করবি। দেখ, যে কোনো একটা তো তোকে করতেই হবে। হয় ভালোবাসি বল, নয়তো বাড়িতেই আয়। রুদ্র চিন্তায় পড়ে গেল, কি করবে। মায়া একেবারে জাতকলে ফেলেছে ওকে। মায়ের সামনে ভালোবাসি কথাটা তো মুখ দিয়ে জীবনেও বের হবে না। এত এত মেয়েকে ভালোবাসার কথা বলেছেও, কিন্তু মায়াকে ভালোবাসি বলতে কিসের এত জড়তা কাজ করে কে জানে। রুদ্র একবার ভাবলো মায়াকে বলবে কথাটা, কিন্তু পরক্ষণেই ভাবলো, যাক না, মেয়েটা নিজের মায়ের কাছে নিশ্চয়ই অনেক মনে পড়ছে মাকে, নয়তো এভাবে মন খারাপ করে বসে থাকবে কেন। ও তো নিজের মাকে দেখা ছাড়া একদিনও থাকতে পারে না, সেখানে তো মায়া কতদিন তার মাকে না দেখে থাকে। থাক, কালকে গিয়ে না হয় নিয়ে আসবে। রুদ্র মায়ের দিকে তাকালো, মায়া উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। রুদ্র বলল, ঠিক আছে, দিয়ে আসবো, কিন্তু আমি তো থাকতে পারবো না। কাল অফিস যাইনি, আজকে তো যেতেই হবে। মায়া উৎফুল্ল হয়ে বলল, তোকে যেতে বলেছি নাকি আমি? তোর যাওয়ার দরকার নেই। শয়তান, নিজের বউকে ভালোবাসার কথাটুকু বলতে পারিস না। থেকে কি করবি? থাকার দরকার নেই তোর, যা। মানে এটা তো পিঞ্চ মারতে হবে তোকে? পিঞ্চ না মেরে সালাম করব তোকে? হ্যাঁ, গালি যে দিচ্ছি না এর জন্য শুক্রিয়া আদায় কর। বলেই মায়া উঠে দাঁড়ালো, ওয়ার্ড্রোব থেকে কাপড় নিয়ে ব্যাগ গোছাতে শুরু করলো। রুদ্র কপাল কুঁচকে তাকালো ওর দিকে, বলল, কতদিনের জন্য যাচ্ছিস তুই? ব্যাগ গোছানো দরকার কি? কালকে না চলে আসবে বললি? হুম, চলে আসবো তো। তাহলে এসব কি করছিস? পুরো আলমারি জামা কাপড়ই তো বের করে ফেলেছিস মনে হয়। তুই কি আমাকে মিথ্যে বলে বেশি দিন থাকার প্ল্যান করছিস? আরে না, মিথ্যে কেন বলবো? কিছু প্রয়োজনীয় জিনিস নিতে হবে, চলে আসবো কালকে। মায়া মাথা আশ্রয় নিল, কাঁধে ব্যাগ নিয়ে বলল। আমি রেডি। রুদ্র হাতের ঘড়ি পরল, হাতে রাখা টাই নিয়ে মায়ার কাছে এগিয়ে গেল, টাই মায়ার হাতে দিয়ে বলল। পড়িয়ে দে। মায়া যত্ন করে টাই পরিয়ে দিল, কপালের উপর আসা এলোমেলো চুলগুলো হাত দিয়ে ঠিক করে দিল। তারপর রুদ্রের নাক টেনে দিয়ে বলল। সুন্দর লাগছে। রুদ্র মৃদু হাসলো। মায়া আবার বলল, অফিসের মেন স্টাফগুলো থেকে দূরে থাকবি। তাও ভার্সিটিতে আমার সিসি ক্যামেরাগুলো তোর সাথে লেগে থাকতো। অফিসে কি করিস তা তো আর জানতে পারি না আমি। নিজ উদ্যোগে দূরে থাকবি, ঠিক আছে? রুদ্র বাধ্যের মতো মাথা নাড়ল। আমি নিচে যাচ্ছি, মামনিকে বুঝিয়ে বলতে হবে। তুই রেডি হয়ে আয়। বলতে বলতেই মায়া নিচে নেমে গেল। রুদ্র এক পলক তাকিয়ে অফিসের ফাইল গোছাতে ব্যস্ত হয়ে পড়ল। ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে রুদ্র, আনমনে তাকিয়ে আছে আকাশের দিকে। ঝাঁকঝাঁক পাখি দল বেঁধে তাদের নীড়ে ফিরে যাচ্ছে। সন্ধ্যা হলেই পাখিরা তাদের জীবিকা আহরণ শেষে
মেঘের নিচ দিয়ে উড়ে যায়। এই উড়ে যাওয়া এক দৃষ্টিতে তাকিয়ে দেখতে ভালো লাগে। আজ তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি ফিরেছে রুদ্র, মন টেকছে না কোথাও। মায়াকে মনে পড়ছে খুব। রুদ্র অফিস থেকে ও বাড়িতে চলে যেতে চেয়েছিল, কিন্তু রাফানা চৌধুরী পুরো বাড়িতে একা, তাই তাকে ফেলে যেতে পারিনি। অফিসে যাওয়ার পর থেকে অনেকবার মায়াকে কল দিয়েছেও, কিন্তু মেয়েটা একবারও ধরেনি। শেষে আর না পেরে মাহিরা খান থেকে খোঁজ খবর নিয়েছে মায়ার। মন মস্তিষ্কের দ্বন্দ্বে ভুগছে রুদ্রের। মন একটা বলছে তো মস্তিষ্ক আরেকটা বোঝাচ্ছে। ভেতর থেকে কেউ একজন বারংবার বলছে তোর জন্য চলে গেছে মেয়েটা, সব দোষ তোমার। তোমার মুখে শুধু ভালোবাসার কথাটুকুই তো শুনতে চেয়েছিল, তুমি সেটাও বলতে পারলে না। রুদ্র নিজের মনকে বোঝাতে চাইল, আমার দোষটা কোথায়? ভালোবাসার কথা না বললে কি ভালোবাসা হয় না? মেয়েটা কেন বুঝতে চায় না? আমি যে ওর সামনে এসব কথা বলতে পারি না। না বুঝেই চলে গেল। ও চলে যাওয়ার পর ওকে সারা 1 মাস 5 দিন আমি কিভাবে কাটিয়েছি সেটা শুধু আমি জানি। জানাতে পারি না বলেও জানতেও পারবে না, সেটা কেমন কথা? ও কি জানে না আমি ওকে ছাড়া থাকতে পারি না? ওর নিজের সত্তা ভেতর থেকে উত্তর দিল, কেন ওকে সব কিছু জানতে হবে? কেন ওকে বারবার বুঝে চলতে হবে? এক বাক্যে কিছু হয় না রুদ্র। মেয়েটা তোমার সাথে ভালো থাকার জন্য নিজের সবটুকু দিয়ে চেষ্টা করে চলেছে। তার বিনিময়ে তুমি কি করছো? নিজের ভালোবাসাটুকু অনুভব করার চেষ্টা করো। সময় থাকতে বলে দাও তাকে যে ভালোবাসে তাকে তুমি। সে ছোটবেলা থেকে ভালোবাসে তাকে। রুদ্র নিজেকে বুঝ দিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ও আসার পরপরই বলে দেবো। মাগরিবের আজানের ধ্বনিতে মুখরিত হচ্ছে চারপাশ। রুদ্র ছাদ থেকে নেমে এলো, কিন্তু কক্ষে ঢুকেই মনটা খারাপ হয়ে গেল। ওকে জ্বালানোর মানুষটা নেই, পুরো ঘরটা ফাঁকা হয়ে আছে তাকে ছাড়া। রুদ্র মন খারাপ করে খাটের সাথে পিঠ ঠেকিয়ে মেঝেতে বসলো। আজ রাতটা কিভাবে কাটাবে সেটা নিয়েই চিন্তায় পড়ে গেল রুদ্র। অনেক কষ্টে কাটবে আজ রাতটা। রুদ্র বুকের বাঁ পাশে হাত দিয়ে বসলো। খারাপ লাগছে সেখানে। আজ মায়াকে একটু বেশি মিস করছে। ওর আজাইরা প্যানপানিগুলো মিস করছে খুব। বিধ্বস্ত লাগছে নিজেকে। রুদ্র ফোন হাতে নিয়ে ডায়াল করলো মায়ার নাম্বারে। ওর ভয়েস শুনতে মন চাইছে খুব করে। রুদ্র এবারেও আশা করেছিল মায়া ফোন ধরবে না, কিন্তু ওর আশাকে ভুল প্রমাণিত করে দিয়ে ওপাশ থেকে কল রিসিভ হলো। রুদ্রের ঠোঁটের কোণে হাসি ফুটল। কানে মোবাইল চাপিয়ে বেলকনির দিকে চলে গেল। মায়া বিছানার উপর পা ঝুলিয়ে বসে আছে। রুদ্রের সাথে কথা বলার পর মনটা ভীষণ ছটফট করছে। বারবার মনে হচ্ছে ওর প্রিয় মুখটা আর দেখতে পাবে না। মায়ার এসব চিন্তা মনে আসার কারণ খুঁজে পায় না। কালকে সকালেই তো রুদ্র নিতে আসবে বলল, তখনই তো দেখতে পাবে ওকে। বুকের ভেতর হাত দিয়ে বড় বড় শ্বাস ফেললো মায়া। মন খারাপের সাথে বুকেও ব্যথা করছে ভীষণ। শিরশির অনুভূতি হচ্ছে শরীরে। আবার মনে হয় জ্বর বাড়ছে। মায়া গায়ে লেপ পেঁচিয়ে শুয়ে পড়ল। কুয়াশা ঘেরা পরিবেশে দাঁড়িয়ে আছে মায়া। রুদ্র আশেপাশে তাকিয়ে জায়গাটা কোথায় বোঝার চেষ্টা করলো, কিন্তু কুয়াশার জন্য বোঝা যাচ্ছে না জায়গাটা। অচেনা জায়গা। রুদ্র এর আগে কখনো আসেনি এইখানে। রুদ্র তাকালো মায়ার দিকে। মায়া নিষ্পলক তাকিয়ে আছে ওর দিকে। ওর পরিধানে সাদা লং ফ্রক। বাতাসের টোপে চুলগুলো মুখের উপর এসে আছড়ে পড়ছে। চোখে কোনো অনুভূতি নেই, দৃষ্টিহীন তাকানোর ধরন। রুদ্র আশেপাশে তাকিয়ে জিজ্ঞেস করলো মায়াকে, এটা কোন জায়গায় নিয়ে এসছিস? এমন আজব কেন জায়গাটা? মায়া প্রতি উত্তর করলো না এর। নিজ থেকেই উদাস কণ্ঠে বলল, আমি বিদায় নিতে এসেছি তোর কাছে। বিদায়? রুদ্র ভ্রু কুঁচকে বলল, মানে কোথায় যাবি? রুদ্র ফের প্রশ্ন করলো। মায়া প্রশ্নের উত্তর দিল না। কুয়াশা আরো ঘনীভূত হয়ে চারপাশে ছড়িয়ে পড়ল। মায়া কুয়াশার ভিড়ের অন্ধকারে হারিয়ে গেল। রুদ্র চিৎকার করে ডাকলো, মায়া, মায়া। কিন্তু সাড়া দিল না মায়া। রুদ্র চারপাশে খুঁজে চিৎকার করে ডাকলো মায়াকে, আর না পেরে হাঁটু মুড়ে বসে পড়ল। মুখ হাত দিয়ে ঢেকে চিৎকার করে বলল, মায়া কোথায় চলে গেলে তুই আমাকে ছেড়ে? ধরফরিয়ে উঠে বসলো রুদ্র। হৃৎপিণ্ড জোরে জোরে শব্দ করে কাঁপছে। নিঃশ্বাস বন্ধ হয়ে বের হচ্ছে। পুরো শরীর ঘামে ভিজে একাকার হয়ে গেছে।
পরনের টি শার্ট ঘামে গায়ের সাথে লেপ্টে গেছে। ফুল স্পিডে এসি চলছে, কিন্তু তারপরও ঘামছে রুদ্র। রুদ্র আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করলো নিজের অবস্থান। নিজের কক্ষের বিছানায় বসে আছেও। কক্ষে আবছা আলো, বেলকুনি দিয়ে রাস্তার ল্যাম্প পোস্টের হালকা আলো কক্ষে প্রবেশ করছে, আর তাতেই কক্ষের সব কিছুর অবয়ব ঠাউর করা যাচ্ছে। বালিশের উপর একটা ছবির ফ্রেম রাখা। রুদ্র হাত বাড়িয়ে ফ্রেমটা হাতে নিল। ফ্রেমে ওদের 7 জনের হাস্যোজ্জ্বল ছবি। সেদিন লেকের পাড়ে তুলেছিল ছবিটা। শখানেক ছবির মধ্যে এই ছবিটাই সিলেক্ট করেছিল সবাই মিলে। তারপর 7টা সুন্দর ফ্রেমে বাঁধিয়ে সবাই একটা একটা করে নিয়েছে। রুদ্র আলতো হাত বুলিয়ে দিল ছবিটাতে। সবাই একসাথে দল বেঁধে পানিতে পা ভিজিয়ে দাঁড়িয়ে আছে, চোখে মুখে উপচে পড়া খুশি নিয়ে। রুদ্র ফ্রেমটা নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরল। ফ্রেমের ছবিতে সবাইকে দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিল ও, কিন্তু ঘুম ভাঙল ভয়ঙ্কর একটা স্বপ্নে। রুদ্রের এখনো বুক কাঁপছে। কি বিশ্রী একটা স্বপ্ন! এই স্বপ্নটাও কালকেও দেখেছিল। রুদ্রের ভয় লাগছে। বিছানা হাতড়ে ফোন খুঁজে নিয়ে রুদ্র মায়ের নাম্বারে কল দিতে গিয়েও দিল না। ফোনের স্ক্রিনে 2টা বেজে 15 মিনিট। নিশ্চয়ই এতক্ষণে ঘুমিয়ে পড়েছে মেয়েটা। যদিও মায়া এত তাড়াতাড়ি ঘুমানোর মানুষ না, পুরো রাত জেগে থাকা ওর অভ্যাস। এই সময়টা ওর কাছে সন্ধ্যা মাত্র, কিন্তু এখন অসুস্থ। সন্ধ্যার কল করে রুদ্র জেনেছিল মায়ের আবার জ্বর উঠেছে। রুদ্র পই পই করে বলে দিয়েছে যাতে নিজের যত্ন নেয়ও, ও তাড়াতাড়ি যাতে ঘুমিয়ে পড়ে। নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে। রুদ্র ফোন রেখে দিল। যদি ঘুমিয়ে পড়ে তাহলে ঘুম ভেঙে যাবে মায়ার, আর একবার ঘুম ভাঙলে মেয়েটা আর শত চেষ্টা করেও ঘুমাতে পারবে না। মাইগ্রেনের ব্যথা উঠবে, আরও অসুস্থ হয়ে যাবে। রুদ্র বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো, ধীর পায়ে বেলকনিতে চলে গেল। শুধু কয়েক ঘন্টার ব্যবধান, তারপর মায়ার কাছে চলে যেতে পারবেও। শুধু সকালের আলো ফোটার অপেক্ষা। একটু আলো ফুটলেই মায়াকে নিয়ে আসতে যাবেও। রুদ্র বেলকনিতে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকলো সকাল হওয়ার। জ্বর বাড়তেই মায়ার ঘুম ভেঙে গেল। কাশতে কাশতে উঠে বসলো। শরীর অস্বাভাবিকভাবে কাঁপছে, মাথা ঘুরছে। মায়া আশেপাশে তাকালো, কিন্তু সব কিছু ঝাপসা অন্ধকার। মনে হচ্ছে ও কোনো অন্ধকার পাতালপুরীতে আটকে গেছে। গলা শুকিয়ে কাঠের ন্যায়, বুকের ভেতর ধুধু মরুভূমি। মাথা ব্যথায় মনে হচ্ছে এক্ষুনি মরে যাবে। মায়া বসা অবস্থায় কোনো মতে সাইড টেবিলে রাখা জগ থেকে গ্লাসে পানি ঢাললো। হাতের কাঁপুনির ফলে পানি ছিটকে পড়লো কিছুটা। মায়া এক ঢুকে পুরো গ্লাস শেষ করলো। মাথা চেপে বসে থাকলো কিছুক্ষণ। সহ্য শক্তি ভেঙে গেলে বিছানা ছেড়ে দাঁড়ালো। পা টলছে, মাথা ঘুরে পড়ে যাবে মনে হচ্ছে। চেয়ারে হাত দিয়ে ঠেকিয়ে পড়তে পড়তে সামলালো নিজেকে। হাত দিয়ে মুখ চেপে ধরলো শক্ত করে। নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। মায়া টলমলে পায়ে কক্ষ ছেড়ে বাইরে এলো। বিধ্বস্ত কণ্ঠে ডাকলো নিজের মা বাবাকে, কিন্তু এত রাতে দুজনের কেউই হয়তো জেগে নেই। শরীরের ব্যালেন্স রাখতে না পেরে পায়ের সাথে পা লেগে ধপ করে মেঝেতে বসে পড়ল মায়া। কিছু পড়ার শব্দে মাহিরা খানের ঘুম ভেঙে গেল। বাহির থেকে কারো অস্পষ্ট ডাক ভেসে আসছে। নিজের মেয়ের কথা মাথায় আসতেই কক্ষের বাইরে দৌড় দিলেন তিনি। মায়া মেঝেতে হাত ঠেকিয়ে মাথা নিচু করে বসে আছে। মাহিরা খান দ্রুত পায়ে এগিয়ে গেলেন মেয়ের কাছে। বিধ্বস্ত মায়াকে দেখে গলা ফাটিয়ে চিৎকার দিলেন তিনি। নিজের শাড়ির আঁচল দিয়ে নাক চেপে ধরলেন মায়ার। মাহিরা খানের চিৎকারে মুস্তাফিজ খান হন্তদন্ত হয়ে বেরিয়ে এলেন। মাহিরা খান মেয়ের মাথা বুকের সাথে চেপে ধরে বসে আছেন। মায়া জোরে জোরে শ্বাস ফেলছে। ওর রক্তে মাহিরা খানের শাড়ি ভিজে যাচ্ছে। চোখ মুখ টকটকে লাল হয়ে গেছে ওর। মাহিরা খান কেঁদে দিলেন। জোরে কাঁদতে কাঁদতে বললেন, আমার মেয়েটা এমন করছে কেন? ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে ওকে। মায়া শক্ত করে হাত চেপে ধরল নিজের বাবার। ভাঙা ভাঙা কণ্ঠে অতি কষ্টে বলল, বাবা মা, আমি মনে হয় আর বাঁচবো না। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে আমার খুব। রুদ্রকে কল করো প্লিজ, আমি মরার আগে একবার ওকে দেখতে চাই। মাহিরা খান ঝরঝর করে কেঁদে দিলেন। নিজের মেয়েকে বুকের সাথে আরো আষ্টে পিষ্টে জড়িয়ে ধরলেন। মুস্তাফিজ খান কল করলেন
হামিদ ইয়াসিরকে। রুদ্র এখনও দাঁড়িয়ে আছে বেলকনিতে, অপেক্ষা করছে সকাল হওয়ার। ওর মস্তিষ্কে এখন শুধু একটাই চিন্তা, কখন সকালের আলো ফুটবে আর কখন সে গিয়ে নিজের প্রিয় মানুষকে নিজের কাছে নিয়ে আসবে। কিন্তু এই প্রান্তে থাকা রুদ্র জানলই না ওই প্রান্তে থাকা মানুষটা কতটা যন্ত্রণায় কাতরাচ্ছে, প্রতিটা নিঃশ্বাসে তাকে দেখার জন্য কতটা আকুলতা জানাচ্ছে। রুদ্র জানে না, কিচ্ছু জানে না সে। মায়া যখন রাত জেগে অপেক্ষা করতো ওর জন্য, রুদ্র ফিরে আসতো, হয়তো ওকে বকতো একটু, কিন্তু মায়ের কাছে ফিরে আসতো শেষ রাতে হলেও। কিন্তু রুদ্র জানে না ওর অপেক্ষা শেষ হবে কিনা, ওর মানুষটা আদৌ ফিরবে তো, ওর অপেক্ষার অবসান ঘটিয়ে মায়া ওর কাছে ফিরে আসবে তো। সকালের মিটিমিটি আলো ফুটছে। রুদ্র নামাজ পড়ে এসে বেলকনিতে দাঁড়ালো। সকালের স্নিগ্ধ বাতাস গায়ে মাখালো, চোখ বন্ধ করে মন ভরে শ্বাস নিল। সকালের এই কোমল বাতাসে শ্বাস নিলে মন প্রাণ জুড়িয়ে যায়। রুদ্র ক্ষণকাল থেকে কক্ষে চলে এলো। তার আর তর সইছে না। মায়া বলেছিল যাওয়ার পরের দিন চলে আসবে, তাই এক্ষুনি বেরোতে হবে ওদের বাড়ির উদ্দেশ্যে। এত সকালে ওকে দেখেও বাড়ির সবাই নিশ্চয়ই অবাক হবে, তাতে কি, যে যা ভাবে ভাবুক, ও অন্তত মায়াকে চোখের দেখাটা তো দেখতে পাবে। রুদ্র দেয়াল ঘড়ির দিকে তাকালো। ঘড়ির কাঁটায় বরাবর 5:30। আর অপেক্ষা করা ওর দ্বারা সম্ভব হবে না। ওই ভয়ঙ্কর স্বপ্নটা দেখার পর থেকেই মায়াকে দেখার জন্য মনটা খসখস করছে। রুদ্র পরনের টি শার্ট বদলে একটা জাম কালারের শার্ট পরে নিল, হাতে ঘড়ি পরে, মোবাইল প্যান্টের পকেটে ঢোকালো, গাড়ির চাবি হাতে নিয়ে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নিচে নামলো। ঘর থেকে বেরোনোর আগে নিজের মায়ের কক্ষে উকি দিল। রাফানা চৌধুরী ঘুমোচ্ছে, হয়তো নামাজ পড়েই শুয়েছে এখন। রুদ্র আর ডাকলো না তাকে। সদর দরজা পেরিয়ে বাইরে বেরিয়ে এলো। মনে মনে ভাবলো তার মা ওঠার আগেই মায়াকে নিয়ে চলে আসবে, পারলে মায়াকে ঘুমন্ত অবস্থায় কোলে করে নিয়ে আসবে। রুদ্র ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। রাস্তা ফাঁকা, মানুষ এখনো ঘর ছেড়ে বেরোয়নি। এই সাত সকালে কেই বা বের হবে? রুদ্রর মনে হচ্ছে রাস্তাটা যেন ফুরাচ্ছেই না, হয়তো বেশি তাড়াহুড়া করছে তাই। বাড়ির বাইরে অবাক হয়ে দাঁড়িয়ে আছে রুদ্র। এই সাত সকালে বাড়ির সদর দরজা হাট করে খোলা। ও তো মনে করেছিল বাড়ির বাইরে ঘন্টাখানেক দাঁড়িয়ে থাকতে হবে। রুদ্র দ্বিধান্বিত মন নিয়ে বাড়ির ভেতরে ঢুকলো। ঢুকে আরেকটা ঝটকা খেলো। বাড়ির সব সার্ভেন্টরা ড্রাইভিং রুমে এক এক জায়গায় বসে আছে, সবার দুঃখী চেহারা। রুদ্রকে প্রবেশ করতে দেখে সবাই অবাক হয়ে একসাথে তাকালো ওর দিকে। জমিলার মা কাঁদতে কাঁদতে দৌড়ে এলেন রুদ্রের কাছে। রুদ্র অবাক হয়ে দেখছে তাকে। সব সার্ভেন্টদের মধ্যে ওনার সাথেই টুকিটাকি কথা হতো রুদ্রের। যেহেতু বাড়িতে অগণিত বার এসেছে রুদ্র, সেহেতু ওনার সাথে ভালো একটা বন্ডিং তৈরি হয়েছিল। ওনার কান্না দেখে রুদ্র উৎকণ্ঠা নিয়ে বলল, আন্টি, আপনি এভাবে কাঁদছেন কেন? আর বাড়ির এই অবস্থা বা কেন? সব এইভাবে বসে আছে কেন? আমার মাথাতে কিছু ঢুকছে না। বাড়ির সবাই ঠিক আছে তো? মহিলা কান্নার চোটে কথা বলতে পারছে না। রুদ্র অধৈর্য হয়ে বলল, আন্টি কিছুতে বলুন, কি হচ্ছে প্লিজ বলুন। মামুনি বাবা ওরা ঠিক আছে তো? মায়া ম্যাডাম, রুদ্রের বুকটা ধক করে উঠল। চিহ্নিত স্বরে অতি দ্রুত বলল, মায়া, মায়ের কি হচ্ছে? মহিলা কিছু বলল না। রুদ্র চিৎকার করে বলল, বলবেন আমাকে মায়ের কি হয়েছে? রুদ্র প্রশ্নের উত্তরের আর অপেক্ষা করল না। এই মুহূর্তে ওর মস্তিষ্কে শুধু মায়ার চিন্তা ভর করছে। রুদ্র দ্রুত পায়ে উপরে উঠল। বারান্দায় ছোপ ছোপ রক্তের দাগ। রক্ত দেখে রুদ্রের গলা শুকিয়ে গেল। দ্রুত পায়ে গেল মায়ার কক্ষের দিকে, কিন্তু কক্ষে গিয়ে কাউকে পেল না। পুরো কক্ষ খালি। রুদ্র বেরিয়ে সে মাহিরা খান আর মুস্তাফিজ খানের কক্ষ খুঁজল, কিন্তু সেখানেও পেল না কাউকে। রুদ্র দ্রুত পায়ে আবার নিচে নামলো। সবাই নিঃসহায় হয়ে চেয়ে আছে ওর দিকে। রুদ্র সবার উদ্দেশ্যে চিৎকার করে বলল, আপনারা প্লিজ বলবেন আমাকে বাড়ির সবাই কোথায় আছে? মায়ের কি হচ্ছে বলুন প্লিজ। বলতে বলতে রুদ্রের কোটর ভর্তি হলো। মাথায় চিন্তায় ফেটে যাচ্ছে, কিন্তু তারপরও কেউ কিছু বলছে না। একজন সার্ভেন্ট এগিয়ে এসে বলল, মায়া ম্যাডাম অসুস্থ হয়ে পড়ছে।
তাকে তার বাবা মা হসপিটালে নিয়ে গেছেন। রুদ্র এবার ওদের সামনেই কেঁদে দিল ভাঙা কণ্ঠে। সামনের জনকে জিজ্ঞেস করলো, কোন হসপিটালে নিয়ে গেছে জানেন? মুস্তাফিজ স্যার একজন ডাক্তার বন্ধুর আছে না, ওনার হসপিটালে। রুদ্রর এক মুহূর্ত দাঁড়ালো না। হামিদ ইয়াসির যে হসপিটালে জয়েন আছেন সে হসপিটালের নাম রুদ্রর জানা। রুদ্র এক প্রকার দৌড়ে বাড়ির বাইরে বের হলো। চোখের দৃষ্টি ঝাপসা হয়ে যাচ্ছে বারংবার। রুদ্র এক হাতে গাড়ির স্টিয়ারিং ধরে আছে আর অন্য হাতে শার্টের হাতা দিয়ে চোখ মুছছে। ফুল স্পিডে গাড়ি চলছে, তারপরও রুদ্র পারছে না গাড়ি উড়িয়ে নিয়ে যেতে। হসপিটালের সামনে গাড়ি থামিয়ে রুদ্র দৌড়ে গেল ভেতরে। রিসিপশনিস্ট থেকে ইনফরমেশন কালেক্ট করতেও যেন কষ্ট হচ্ছে রুদ্রের। রিসিপশনিস্ট জানালেন পেশেন্টকে এমার্জেন্সি ওয়ার্ডে রাখা হয়েছে। রুদ্র সেখানে পৌঁছা দেখতে পেল মাহিরা খান সারিবদ্ধ সিঁড়ির একটিতে বসে মুখে হাত ঢেকে কাঁদছেন। রুদ্র দৌড়ে তার কাছে গিয়ে হাঁটু মুড়ে বসল। মাহিরা খান ফোলা ফোলা চোখে তাকালো রুদ্রের দিকে। রুদ্র অসহায় চোখে তাকিয়ে আছে তার দিকে। মাহিরা খান জোরে কেঁদে দিলেন রুদ্রকে দেখে। রুদ্র কাল বিলম্ব না করে জড়িয়ে ধরল তার মামুনিকে। মাহিরা খান ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। রুদ্রের চোখ জ্বলছে, হৃৎপিণ্ড লাফাচ্ছে দ্রুত গতিতে। কি হয়ে গেল ওর মানুষটার? কালকেও এই সময় মেয়েটা ওর সাথে ছিল, কিন্তু এখন নেই। রুদ্রের বুক ফাঁকা হয়ে আছে, গলবিল অবধি তিক্ত। রুদ্র মাথায় হাত বুলিয়ে দিল নিজের মামুনির। মাহিরা খান কাঁদতে কাঁদতে বললেন, রুদ্র, আমার মেয়েটা কিভাবে অসুস্থ হয়ে পড়েছে? ও ঠিক হয়ে যাবে তো? ঠিক হয়ে যাবে মামুনি, একদম ঠিক হয়ে যাবে, দেখো। রুদ্র ভাঙা গলায় বলল। মাহিরা খান মুখ তুললেন, নিজের রক্তমাখা শাড়ির আঁচল দেখিয়ে বললেন, দেখো রুদ্র, দেখো কিভাবে রক্ত লেগেছে। এসব মায়ার রক্ত। আমার মেয়েটার শরীর থেকে কতটুকু রক্ত বেরিয়ে গেছে। রুদ্র আটকে উঠল। শুধুমাত্র জ্বরের কারণে এত রক্ত বের হওয়ার কারণ খুঁজে পেল না রুদ্র। রুদ্রের বুকে ব্যথা হচ্ছে ভীষণ। আল্লাহ জানে কতটা কষ্ট পেয়েছে মেয়েটা। রুদ্র নিম্নস্বরে জিজ্ঞেস করল, ইমার্জেন্সি ওয়ার্ডে কখন রাখা হচ্ছে ওকে? প্রায় 1 ঘন্টা হয়ে গেছে রুদ্র, ডক্টররা এখনো বেরোয়নি। রুদ্র দেখল মুস্তাফিজ খান বড় বড় পা ফেলে এগিয়ে আসছেন। তার সাথে একজন নার্স স্টিলের ট্রেতে করে প্রয়োজনীয় মেডিসিন নিয়ে আসছে। নার্স স্টিলে ট্রে ভর্তি জিনিসপত্র নিয়ে এমার্জেন্সি ওয়ার্ড লেখা রুমে ঢুকে গেল। মুস্তাফিজ খান দাঁড়িয়ে আছেন। রুদ্র গিয়ে শক্ত করে জড়িয়ে ধরল ওনাকে। একে একে সবাই এসে পৌঁছালো হসপিটালে। রাহুল কল দিয়েছিল রুদ্রকে। রুদ্র জানিয়েছিল মায়ের অসুস্থতার কথা। তারপর রাহুলই সবাইকে কল দিয়ে বলেছে রাফানা চৌধুরীকে নিজ দায়িত্বে গিয়ে নিয়ে এসেছে। রাফানা চৌধুরীর কাঁধে মাথা রেখে কেঁদে চলেছেন মাহিরা খান। বারবার বলছে তার মেয়ের কাছে যাবে। রাফানা চৌধুরী নিজেও কাঁদছেন। মায়া যে তারও মেয়ে, কখনো যে রুদ্রের থেকে আলাদা করে দেখেনি ওকে। উল্টো রুদ্রের চেয়েও বেশি মায়া অনুভব করেছে মেয়েটার জন্য। রুহানি আর রাহুলের মা মিলে সামলানোর চেষ্টা করছে দুজনকে। আরিয়ান আর সাহিলের বাবা দাঁড়িয়ে আছেন মুস্তাফিজ খানের সাথে। রিয়ানার বাবা দেশের বাইরে থাকায় তিনি আসতে পারেননি। মুস্তাফিজ খান কিছুক্ষণ পর পর চোখ মুছছেন। তাকে সবাই মিলে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু একজন বাবাকে সান্ত্বনা দেওয়া কি এতই সোজা, তাও মেয়ের এই অবস্থায়? রুহানি আর রিয়ানা সারিবদ্ধ সিঁড়িতে বসে কাঁদছে। রাহুল শক্ত করে রুদ্রকে জড়িয়ে ধরে বসে আছে। রুদ্র হিচকি তুলে কাঁদছে। এতক্ষণ হয়ে গেছে, ডক্টররা এখনও বেরোয়নি। রাহুল সান্ত্বনা দিতে পারছে না রুদ্রকে। যেখানে ও নিজেকেই সামলাতে পারছে না সেখানে রুদ্রকে কি বলবে? সাহিল আর আরিয়ান দাঁড়িয়ে আছে। ওরাও বারবার চোখ মুছছে। প্রিয় বন্ধুর অসুস্থতায় সবারই মনের অবস্থা বেহাল। অস্থিরতা বিরাজ করছে সবার মাঝে। ঘণ্টাখানিক পর হামিদ ইয়াসির এমার্জেন্সি রুম থেকে বেরোলেন। রুদ্র দৌড়ে গেল তার কাছে, কাঁদতে কাঁদতে বলল, আঙ্কেল, আমার মায়া কেমন আছে? আচ্ছা, ওকে কিছু নিয়ে মানসিক কষ্টে ভুগছিল, মানে এমন কিছু সিচুয়েশন পড়ছিল যার ফলে ও মস্তিষ্কে বিরূপ প্রভাব পড়ছিল। সবাই অবাক দৃষ্টিতে তাকালো ওনার দিকে। রাহুল এগিয়ে এসে বলল, কি হয়েছে আঙ্কেল? বলেন না কি হয়েছে ওর? এমন প্রশ্ন জিজ্ঞেস করছেন কেন? ও কিছু একটা নিয়ে সারাক্ষণ চিন্তা করতো। ওর চিন্তা এতটাই বেড়ে গিয়েছিল
যে ও রীতিমতো ডিপ্রেশনে ভুগত। ডিপ্রেসেড ছিল ও, আর নিজেকে ঠিক রাখার মতো ডিপ্রেশন মেডিসিন দিত। রুদ্র হতভম্ব হয়ে তাকালো তার দিকে। সবাই হতভম্ব হয়ে আছে। ডক্টর আবার বলল, ও ঘুমাতে পারতো না রাতে, তাই নিজের মস্তিষ্কের চিন্তা থেকে বাঁচার জন্য প্রতিদিন ঘুমের মেডিসিন নিত, তাও লিমিটের মধ্যে না। লিমিটের মধ্যে মেডিসিন নিলে মস্তিষ্কে এত বিরূপ প্রভাব পড়তো না। ধারণা করা যায় ও প্রতি রাতেই 4-5টা ঘুমের মেডিসিন নিত। আই থিঙ্ক ও 2-2.5 মাস ধরে এসব শুরু করেছে। রুহানি এগিয়ে এসে বলল। শুধুমাত্র মেডিসিনের জন্য এই এফেক্ট? ডক্টর কিছুটা চিন্তা করে বলল, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। মাঝে মাঝে মেডিসিনও আমাদের শরীরে অনেক বড় সাইড ইফেক্ট ফেলে। মায়া নিজের ক্ষণিকের শান্তি দেওয়ার জন্য যেভাবে পেরেছে মেডিসিন নিয়েছে। তখনও ঠিক ভুল বিচার করার অবস্থায় ছিল না, হয়তো কিছু ভুলে থাকার চেষ্টায় এসব করেছে ও। মাহিরা খান বিহ্বলিত কণ্ঠে আওড়ালো, কিসের এত ডিপ্রেশন ওর? ঠিক কোন কারণে নিজের এই অবস্থা করেছে ও? আমরা কখনো ওর কোনো ইচ্ছে অপূর্ণ রাখিনি। আপনারা দেখে রাখেননি ওকে? ডিপ্রেসড মানুষদের বাইরে থেকে বোঝা যায় না। ওরা সবাই সাথে হাসি মুখে মিশে, কিন্তু ভেতরে ভেতরে নিজেদের ক্ষতি করে। আর ও তো ছোটোবেলা থেকেই লাজুক প্রকৃতির। হয়তো এমন কিছু হয়েছে যার জন্য ও এইসব স্টেপ নিতে বাধ্য হয়েছে। ডিপ্রেসেড মানুষেরা ঠিক ভুল বিচার করতে পারে না, সব সিচুয়েশনে নিজেদের মানিয়ে নিতে পারে না। তারপর এমন একটা অবস্থা চলে আসে যে ওরা মৃত্যুকেই সব কিছু সমাধান মনে করে। ওরা মনে করে একমাত্র মৃত্যুই ওদের সব ধরনের যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে। মাহিরা খান নিজেকে সামলাতে পারলেন না, মাথা ঘুরছে তার। রুহানি গিয়ে শক্ত করে ধরল ওনাকে। সবার কান্নার বেগ বেড়ে গেছে। আরিয়ান ঢোক গিলে বলল, ওর কন্ডিশন কেমন এখন? বলতে পারছি না। ইন্টারন্যাশনাল ব্লিডিং বন্ধ হয়েছে, ব্লাড দেওয়া হচ্ছে এখন। আরিয়ান ভাঙা গলায় বলল, ও বাঁচবে তো আঙ্কেল? বলতে পারছি না। বলেই ডাক্তার হতাশ ভঙ্গিতে চলে গেলেন। রুদ্র এতক্ষণ শক্ত হয়ে দাঁড়িয়েছিল শুধু, কাঠ হয়ে সবার কণ্ঠ শুনছিল শুধু। রুদ্র পেছাতে পেছাতে দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে বসলো। সবাই কাঁদছে। মাহিরা খানকে সবাই মিলেও সামলাতে পারছে না। ওনার কান্নায় হসপিটালের বাতাস ভারী হয়ে উঠেছে। কি আশ্চর্যজনকভাবে রুদ্রের কানে একটা আওয়াজও পৌঁছাচ্ছে না। এত এত মানুষ চারিদিকে, কিন্তু রুদ্রের মনে হচ্ছে ও একা। আশেপাশে কেউ কোথাও নেই। ওর মস্তিষ্কে শুধু ঘুরছে ডাক্তারের বলা কিছুক্ষণ আগের কথাগুলো। মায়া ডিপ্রেসড ছিল, আর নিজের ডিপ্রেশন থেকে বাঁচার জন্য নিজেকে এই অবস্থায় উপনীত করেছে। কেন করেছে ও এমন? মানসিক কষ্টগুলো থেকে বাঁচতে এমন করেছে যাতে ওর কিছু হয়ে গেলে কেউ কোনো দিন রুদ্রের দিকে আঙ্গুল না তোলে। অথচ ওর এই অবস্থার জন্য দায়ী একমাত্র রুদ্রই। রুদ্র জানতো মায়া ওর প্রতি কতটা পজিটিভ, তারপরেও ওকে নিজের থেকে আলাদা করে ডিপ্রেশনের দিকে ঠেলে দিয়েছেও। রুদ্র যখন রেগে গিয়ে বারবার মুক্তি চাইতো ওর থেকে, মায়া শুধু একটা কথাই বলতো, ও বেঁচে থাকতে কখনো ডিভোর্স দিবে না ওকে, কিন্তু মুক্তি দেওয়ার সম্পূর্ণ চেষ্টা করবে। রুদ্র জোরে শ্বাস ফেললো। বাতাসে হয়তো অক্সিজেনের ঘাটতি হয়ে গেছে, নয়তো শ্বাস নিতে এতটা কষ্ট হচ্ছে কেন? রুদ্র তিলে তিলে কষ্ট দিয়েছে ওকে, কিন্তু মায়া কষ্টগুলো সইতে পারেনি। রুদ্র কতটা গুরুত্বপূর্ণ ছিল ওর কাছে, এতটা যে ওর স্মৃতিগুলো মায়াকে তাড়া করে বেড়াতো। ওকে ছেড়ে গিয়ে প্রতিনিয়ত কষ্ট পাওয়ার চাইতে মৃত্যুটাই কি সহজ মনে হয়েছিল ওর কাছে? আইসিইউতে অবজারভেশনে রাখা হয়েছে মায়াকে। একবার একবার করে সবাই ক্ষণকাল গিয়ে দেখে এসেছে ওকে। মাহিরা খান কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে গেছেন। রাফানা চৌধুরী তাকে জড়িয়ে ধরে বসে আছেন। রুহানি আর রাহুলের মা দোয়া পড়ছেন। রুদ্র এখনও গাঢ় হয়ে ফ্লোরে বসে আছে। সবাই গিয়ে দেখে আসলেও একবারও যায়নি সেদিকে। নিশ্চুপ নিস্তেজ মায়াকে দেখা ওর পক্ষে সম্ভব না। সেই তখন থেকে ও একইভাবে বসে আছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, কিন্তু টু শব্দ হচ্ছে না। ছেলেরা কয়েকজন গিয়ে খাবার নিয়ে এসেছে। অনেকেই না খেয়ে হসপিটালে দৌড় দিয়েছে, কিন্তু কারো গলা দিয়ে খাবার নামছে না এই অবস্থায়। ডাক্তার বলেছে ওরা মিথ্যা আশা দিতে পারবে না, সিচুয়েশন খুবই খারাপ। মায়া কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না।
ওরা যাতে মানসিকভাবে প্রস্তুত থাকে, যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। সবাই যাতে বিপদ কেটে যাওয়ার জন্য দোয়া করে। রাহুল এসে হাঁটু মুড়ে বসলো ওর সামনে। রুদ্র মাথা তুলে তাকানোর প্রয়োজন বোধ করলো না। রাহুল রুদ্রের চোখের পানি মুছে দিল, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, রুদ্র, যা একবার মায়াকে দেখে আয়। রুদ্র উত্তর দেয় না, বসে থাকে মাথা নিচু করে। রাহুল আরেকটু এগিয়ে যায় ওর দিকে, রুদ্রের বাহু ধরে বলে, মায়া যদি চোখ খুলে তোকে না দেখে তাহলে যে অনেক কষ্ট পাবে। তুই কি চাস ও কষ্ট পাক? রুদ্র টলমল চোখে তাকালো রাহুলের দিকে, কিছু বলার চেষ্টা করলো কিন্তু পারল না। মুখ দিয়ে শব্দ বের করতেও কষ্ট হচ্ছে। রাহুল রুদ্রের বাহু ধরে ওকে উপরে তুললো। রুদ্রের দাঁড়াতেও কষ্ট হচ্ছে, নিজের দেহের সব শক্তি যেন ফুরিয়ে গেছে, নিজেকে চৈতন্য শূন্য মনে হচ্ছে। রাহুল রুদ্রের কাঁধে হাত রেখে যেতে বলল। রুদ্র টলমলে পা টেনে ইউনিটে ঢুকলো। পুরো রুম হিম হয়ে আছে। রুদ্র ঢোকায় নার্স রুম ছেড়ে বেরিয়ে এলো। রুদ্র ঝাপসা চোখে সামনে তাকালো। সাদা বেডের উপর নিস্তেজ হয়ে শুয়ে আছে মায়া, মুখে অক্সিজেন মাস্ক লাগানো, এক হাতে স্লাইনের ক্যানুলা সহ আরও কয়েক ধরনের টিউব লাগিয়ে রাখা, অন্য হাতে ব্লেডের জন্য ক্যানুলা লাগানো। হার্ট রেট মেশিনের দাগগুলো খুব আস্তে ধীরে ঢেউয়ের মতো উপরে উঠছে আর নিচে নামছে। রুদ্রের মনে হচ্ছে কলিজা কেউ ছুরি দিয়ে এফোর ওফোর করে দিচ্ছে। রুদ্র টলমলে পায়ে গিয়ে মায়ের সামনে ধপ করে বসে পড়ল। মায়ের সুন্দর মুখটা রক্তশূন্য সাদা হয়ে আছে। ও রুদ্রের চেয়ে অনেক বেশি ফর্সা, এটা নিয়েও রুদ্রের হিংসা আর শেষ ছিল না। মায়া তো ওকে হিংসুটে বলতো, সব কিছুতে মায়ার সাথে ওর হিংসে। মায়া ওর চেয়ে বেশি ফর্সা, এখানে হিংসে। সবাই মায়াকে ওর থেকে বেশি ভালোবাসে, সেখানেও হিংসে। আজকে আরও বেশি ফর্সা লাগছে মেয়েটাকে, কিন্তু আজ রুদ্রের কোনো হিংসে হলো না। রুদ্র কাঁপা কাঁপা হাত মায়ার কপালে রাখলো। কিছু সময়ের মধ্যে মেয়েটার মুখটা শুকিয়ে গেছে, ঠোঁট ফেটে চৌচুর হয়ে গেছে, চোখের নিচে ডার্ক সার্কেলের মোটা দাগ পড়েছে। রুদ্র অক্লিস্টে ঢোক গিলল। ওর মনে হচ্ছে ও এই নিস্তেজ মায়াকে দেখছে না, ও দেখছে হাঁটু পর্যন্ত প্রিন্সেস ফ্রক পরা একটা ছোট্ট বাচ্চা মেয়েকে, যে দৌড়ে এসেছিল সেদিন রাস্তায় পড়ে যাওয়া বাচ্চা ছেলেটাকে বাঁচাতে। ছেলেটা হাঁটুতে ব্যথা পায়, চোখ মুখ ঢেকে কাঁদছিল। মেয়েটা দৌড়ে আসলো, যত্ন করে ছেলেটার শার্ট প্যান্ট থেকে বালি ছেড়ে দিল, ছেলেটাকে নিজের কাঁধে ভর দিয়ে দাঁড় করালো, তারপর নিজের রিনে বাচ্চা সুলভ কণ্ঠে সান্ত্বনার বাণী দিয়ে বলল, ওনা অনেক স্ট্রং, স্ট্রং ছেলেরা কাঁদে না। রুদ্র মায়ের হাতের উপর কপাল ঠেকিয়ে কেঁদে দিল, ফুপিয়ে ফুপিয়ে বলল, মায়ু, তোর রুদ্র যে একটু স্ট্রং না। সে এখনো ছোটবেলার মতো ভীতুই আছে। সে এখনো নিজের কান্না আটকে রাখতে পারে না। বিশেষ করে মায়ু, সে তোকে অনেক ভালোবাসে, অনেক। শুধু হিংসের বশবর্তী হয়ে তোকে কষ্ট দেয়। তুই ওর চেয়ে বেশি পারফেক্ট তাই। তুই যেভাবে ছোটবেলায় দুষ্ট ছেলেদের সাথে ফাইট করে তাকে বাঁচাতে, ওদের হাত থেকে প্রোটেক্ট করতে, সে থেকে যে তোর উপর ডিপেন্ডেন্ট ছিল, সে থেকে ভালোবাসতে তোকে সে। তুই না থাকলে তাকে কে প্রোটেক্ট করবে বল? সে যে এখনো তোকে ছাড়া কোনো ফাইটে জিততে পারে না। প্লিজ মায়ু, প্লিজ চোখ খোল, একবার তাকা আমার দেখে। তোর চোখগুলো দেখতে মন চাইছে খুব করে, কিন্তু এইভাবে বোঝা অবস্থায় না। একবার তাকা প্লিজ, অন্য যা শাস্তি দিবি তে, এইভাবে না প্লিজ, প্লিজ এইভাবে না। আমি মরে যাব, বিশ্বাস কর। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে রে। এইভাবে শাস্তি দিস না আমাকে, এই শাস্তি মেনে নিতে পারবো না আমি। রুদ্র বিড়বিড় করে একের পর এক কথা বলছে, মাথা নিচু করে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে মায়ার হাতের উপর। রুদ্র মায়ার ক্যানিলা লাগানো হাতে যত্ন করে চুমু খেলো। মায়ের হাতের আঙ্গুল একটু নড়ল বোধ হয়। রুদ্র চকিতে তাকালো মায়ের দিকে, মায়া নিভু নিভু চোখে তাকালো ওর দিকে। রুদ্র দাঁড়িয়ে পড়ল, মায়ার মাথায় হাত বুলিয়ে উৎকণ্ঠা নিয়ে বলল, জান, চোখ খুলেছিস তুই? মায়া চোখের পাতা ফেলে বোঝালো হ্যাঁ। রুদ্র খুশিতে শক্ত করে জড়িয়ে ধরল মায়াকে, মায়ার বুকের উপর মাথা রেখে শব্দ করে কেঁদে দিল। রুদ্রের কান্নার শব্দে আতঙ্কিত হয়ে দৌড়ে এলো সবাই। রুদ্র এখনো মায়ের বুকের উপর মাথা রেখে কাঁদছে। মায়ের জ্ঞান ফিরেছে দেখে রাহুল গিয়ে নার্সকে ডেকে নিয়ে এলো। নার্সরা আসার পর পর ডক্টর রুমে ঢুকলো। রাহুল গিয়ে রুদ্রের পিঠে হাত দিয়ে ডাকলো, নিম্ন স্বরে বলল, ডাক্তার এসেছে, ও যাতে সরে আসে। রুদ্র উঠে একটু পিছিয়ে গেল। ডাক্তার এসে পালস চেক করলো মায়ার, নিম্ন স্বরে জিজ্ঞেস করলো,
ভালো লাগছে? কোথাও সমস্যা হচ্ছে? মায়া মাথা নাড়িয়ে না বোঝায়। ডাক্তার খুশি হয়ে আশ্বাস দেয় সবাইকে, হয়তো মিরাক্কেল ঘটেছে, সবার দোয়ায় হয়তো সৃষ্টিকর্তা সুস্থ করে দিয়েছে তাকে। সবার মুখে হাসি ফোটে, খুশি হয়ে শুকরিয়া জ্ঞাপন করে আল্লাহর কাছে। মায়ার বেডের পাশে দাঁড়িয়ে আছে সবাই। মাহিরা খান আর রাফানা চৌধুরী মায়ার মাথার কাছে বসে আছে। রুহানি আর রিয়ানা মায়ার পায়ের কাছে বসেছে। মুস্তাফিজ খান মায়ার হাত ধরে বসে আছেন। রাহুল, সাহিল, রুদ্র, আরিয়ান দাঁড়িয়ে আছে। বাকিরা চলে গেছে নিজের বাড়ি। সবাই নিজেদের কাজ শেষে আবার দেখতে আসবে মায়াকে। মায়া আধো আধো দৃষ্টিতে তাকালো সবার দিকে। সবাই চোখ মুছছে বারংবার। মায়া অক্সিজেন মাস্ক খোলার চেষ্টা করলে মাহিরা খান থামিয়ে দিলেন। মায়া ঠোঁটে হাসি ফুটিয়ে আস্তে আস্তে করে বলল, তোমরা সবাই এভাবে কাঁদছো কেন? মাহিরা খান চেঁচিয়ে বললেন, সবাই কেন কাঁদছে জানো না? কি অবস্থা করেছো তুমি নিজে? কিসের এত কষ্ট তোমার? কিসের ডিপ্রেশন বলো? বলতে বলতে মাহেরা খান আবার হু হু করে কেঁদে দিলেন। মুস্তাফিজ খান থামালেন তাকে, মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, প্রিন্সেস, কিছু হবে না তোমার, তুমি ঠিক হয়ে যাবে। আল্লাহ তোমাকে আবার সুস্থ করে দিবেন।